আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের 10ম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশ অধ্যায়টির 106 নম্বর পৃষ্ঠার নদ নদী অংশ থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পার্ট 1 এর ভিডিওতে পেয়ে যাবে। পার্ট 1 এর ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। আমি পাঠ্য বইয়ের প্রতিটি লাইন ধরে খুঁটিয়ে পড়ে তোমাদের বুঝিয়ে দেব এবং বলে দেব যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। যদি কোনো প্রশ্নের উত্তরে লিখে দেওয়া প্রয়োজন হয় আমি অবশ্যই লিখে দেব, তোমরা অবশ্যই পাঠ্য বইটি সাথে নিয়ে বসবে। আজকে আমরা নদ নদী অংশ থেকে পড়া শুরু করব। এখানে বলা হচ্ছে আফ্রিকা মহাদেশের ভূপ্রাকৃতিক মানচিত্রে বহু উচ্চভূমি, মালভূমি ও হ্রদ এলাকা দেখা যায়। এই উচ্চভূমি আর হ্রদগুলোই হচ্ছে আফ্রিকার বড় বড় নদীর উৎস অঞ্চল। নদীর উৎস বলতে কি বোঝায়? যেখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে। তাহলে আফ্রিকার যত বড় বড় নদী রয়েছে সেই নদীগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে? আফ্রিকার উচ্চভূমি এবং হ্রদগুলো থেকে সৃষ্টি হয়েছে। এখানে আফ্রিকার 5টা বড় বড় নদীর নাম দেওয়া রয়েছে। নদীর নামের সাথে তোমরা অবশ্যই তাদের দৈর্ঘ্যগুলোও মুখস্থ করে রাখবে, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। প্রথমেই রয়েছে নীল নদ। এটা শুধুমাত্র আফ্রিকা নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী। তো নীল নদের দৈর্ঘ্য কত? 6650 কিমি। তারপরে রয়েছে কঙ্গো নদী। কঙ্গো নদীর দৈর্ঘ্য 4700 কিমি। তারপরে রয়েছে নাইজার নদী। নাইজার নদীর দৈর্ঘ্য 4180 কিমি। তারপরে রয়েছে জাম্বেজি নদী। এই জাম্বেজি নদীর দৈর্ঘ্য কত? 2574 কিমি। তারপরে রয়েছে অরেঞ্জ নদী, যার দৈর্ঘ্য 2200 কিমি। এবারে এই 5টি নদী সম্পর্কে পাঠ্য বইতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেগুলো আমরা পড়ব। দেখো, যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে আফ্রিকার নদ নদীগুলি সম্পর্কে লেখো, যদি বড় প্রশ্ন আসে এইরকম, তাহলে তোমরা তো এই 5টি নদীর নাম লিখবে এবং তার সাথে এই 5টি নদী সম্পর্কে যতটুকু তথ্য তোমাদের মাথায় আসে 3-4 লাইন করে লিখে দেবে। অবশ্যই কি মাথায় রাখতে হবে? নদীর উৎসটা কোথায়, নদীর মিলনস্থল বা মোহনা কোথায়, এবং একটা বা দুটো করে বৈশিষ্ট্য দিয়ে দেবে তার সাথে। আর অবশ্যই নদীর দৈর্ঘ্যটা তার সাথে জুড়ে দেবে। পাঠ্য বই থেকে তোমরা যদি এভাবে পড়তে পারো তাহলে তোমাদের আলাদা করে কোনো নোট বই থেকে প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে না। প্রথমেই চলে আসছি নীল নদ এর আলোচনায়। বলা হচ্ছে শুধু আফ্রিকা নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে সারা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীল নদ দিয়ে বয়ে যায়। দুটো প্রধান ধারা এই নদী সৃষ্টি করেছে। তাহলে নীল নদ সৃষ্টি করেছে দুটো প্রধান ধারা। একটা হচ্ছে হোয়াইট নীল, যার উৎস আফ্রিকার বুরুন্ডি মালভূমি। এখানে দেখো হোয়াইট নীলের উৎস কি? হোয়াইট নীলের উৎস আফ্রিকার বুরুন্ডি মালভূমি। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। অন্য ধারাটা হলো ব্লু নীল, যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি। তাহলে ব্লু নীলের উৎস ইথিওপিয়ার উচ্চভূমি। এই দুটো ধারা মিলেই নীল নদ সৃষ্টি করেছে। এই হোয়াইট নীল এবং ব্লু নীল কোথায় গিয়ে মিলিত হয়েছে? উত্তর সুদানের রাজধানী খার্তুম শহরে গিয়ে মিলিত হয়েছে। নীল নদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ। নীল নদ ভূমধ্য সাগরে মোহনার কাছে তৈরি করেছে বিশাল বদ্বীপ। তাহলে নীল নদের মোহনা কোথায় বা নীল নদ কোথায় গিয়ে মিশেছে? নীল নদ ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে, এটা অবশ্যই মাথায় রাখবে। আর নীল নদের উৎস কি? আফ্রিকার বুরুন্ডি মালভূমি। আর তার সাথে এগুলো তোমরা মনে রাখবে, মিশরের অধিকাংশ মানুষ নীল নদের ধারে কৃষিকাজ, পশুপালন, চাষবাস করে।
খার্টুম, আসওয়ান, লাস্কার, কায়রো হলো নীলনদের ধারে গড়ে ওঠা বিখ্যাত শহর। তো এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, যতটুকু তথ্য তোমাদের মাথায় থাকবে সেখান থেকে 3 থেকে 4 লাইন তোমরা লিখে দেবে পয়েন্ট করে। দেখো, এই শুধুমাত্র নীলনদ সম্পর্কেও তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা নীলনদ সম্পর্কে একটু ভালো করে পড়বে। আর যদি সমস্ত নদী সম্পর্কে লিখতে বলে আফ্রিকার, তো তার জন্য প্রত্যেকটা নদীর নাম তো মাথায় রাখবেই, তার সাথে মাথায় রাখবে নদীগুলোর দৈর্ঘ্য, নদীগুলোর উৎস, নদীগুলোর মোহনা এবং একটা বা দুটো করে বৈশিষ্ট্য। এবারে চলে আসছি কঙ্গো নদী নিয়ে আলোচনায়। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হলো কঙ্গো, মাথায় রাখবে। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? কঙ্গো। এর প্রবাহের দিক পশ্চিম দিকে, দৈর্ঘ্যে নীল নদের চেয়ে কম হলেও জলপ্রবাহ যথেষ্ট বেশি। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গোর সৃষ্টি, অর্থাৎ আফ্রিকায় যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেখান থেকে কঙ্গো নদীর সৃষ্টি। প্রতিদিন প্রচুর জল কঙ্গোর মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরে পড়ে। তাহলে কঙ্গো নদীর মোহনা কোথায়, বা কঙ্গো নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে? আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে, অবশ্যই মাথায় রাখবে। বয়ে যাওয়ার পথে বহু জায়গায় গভীর উপত্যকা সৃষ্টি করেছে। তাহলে কঙ্গো নদীর একটা বৈশিষ্ট্য কি? কঙ্গো নদী তার প্রবাহের পথে গভীর উপত্যকার সৃষ্টি করেছে। জাম্বিয়ার উত্তর প্রান্ত হলো এই নদীর উৎসস্থল। তাহলে কঙ্গো নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? জাম্বিয়ার উত্তর প্রান্ত থেকে কঙ্গো নদী সৃষ্টি হয়েছে। প্রায় ওই একই জায়গা থেকে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জাম্বেসি নদী। কিসাঙ্গানি, বান্ডাকা, কিনশাসা, ব্রাজাভিল হলো কঙ্গোর তীরে গড়ে ওঠা বড় শহর। এগুলো তোমরা মাথায় রাখবে। এবারে চলে আসছি নাইজার নদী নিয়ে আলোচনায়। দেখো, 3 নম্বরে রয়েছে নাইজার নদী। বলা হচ্ছে পশ্চিম আফ্রিকার প্রধান নদী। এটা যদি শর্ট কোশ্চেন হিসেবে আসে যে পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম কি, তার উত্তর হবে নাইজার নদী। এর উৎসস্থল আটলান্টিক মহাসাগর থেকে মাত্র 200 কিমি দূরে গিনি উচ্চভূমিতে। তাহলে নাইজার নদীর উৎস কোথায়? গিনি উচ্চভূমি। নাইজার নদীর উৎস কোথায়? গিনি উচ্চভূমি। অবশ্যই মাথায় রাখবে। কেন আমি বারবার উৎসের কথা বলছি? নদীর ক্ষেত্রে এই উৎসটা, অর্থাৎ নদী কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি নদীর মোহনা, অর্থাৎ নদী কোথায় গিয়ে মিলিত হচ্ছে, কোথায় গিয়ে পতিত হচ্ছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে কি গুরুত্বপূর্ণ? তার সাথে গুরুত্বপূর্ণ নদীর দৈর্ঘ্য এবং নদীর বৈশিষ্ট্য। তাহলে দেখো, নাইজার নদী গিনি উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে এবং আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। তাহলে নাইজার নদীর মোহনা কোথায়? আটলান্টিক মহাসাগর। মানচিত্রটি দেখলে দেখা যাবে নদীটা আটলান্টিকের উল্টো দিকের সাহারা মরুভূমির দিকে প্রবাহিত হয়েছে। উত্তর দিকে টিম্বাকটু শহর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর আবার দক্ষিণ দিকে এসে নাইজেরিয়ায় প্রবেশ করেছে। মোহনার কাছে বদ্বীপ তৈরি করেছে, যা বেশ জনবহুল। তাহলে নাইজার নদীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পেলাম, নাইজার নদী মোহনার কাছে বদ্বীপ তৈরি করেছে। তাহলে মোহনা কি? আগেও বলেছি, যেখানে গিয়ে নদীটা সাগরের সাথে মিলিত হচ্ছে তাকে বলা হয় মোহনা। যেখানে গিয়ে নদী সাগর বা মহাসাগরের সাথে মিলিত হয় তাকে বলে মোহনা। তাহলে নাইজার নদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে নাইজার নদী মোহনার কাছে বদ্বীপ তৈরি করেছে, যা বেশ জনবহুল, অর্থাৎ যেখানে অনেক মানুষ বসবাস করে। এখানে চাষাবাদ, পশুপালন মানুষের জীবিকা। এই নদীর বদ্বীপের জলাভূমিতে প্রতি বছর পরিযায়ী পাখি উড়ে আসে। এটাও একটা বৈশিষ্ট্য, এটাও তোমরা মাথায় রাখবে। এবারে চলে আসছি জাম্বেজি নদীতে। আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী। তাহলে আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদীর নাম কি? জাম্বেজি নদী। জাম্বিয়া, অ্যাঙ্গোলা আর কঙ্গো এই 3টি দেশের সীমান্ত অঞ্চল থেকেই এই নদীর উৎপত্তি। তাহলে জাম্বেজি নদীর উৎস কোথায়? জাম্বিয়া, অ্যাঙ্গোলা আর কঙ্গো এই 3টি দেশের সীমান্ত অঞ্চল হলো জাম্বেজি নদীর উৎস। এই নদীটি পড়েছে ভারত মহাসাগরে। তাহলে জাম্বেজি নদীর মোহনা কোথায়? ভারত মহাসাগর। এই নদীর পথে সৃষ্টি হয়েছে পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে?
জাম্বেজি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। দুটো বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এই নদীপথে। এবারে চলে আসছি অরেঞ্জ নদীতে। এখানে বলা হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত, আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত অরেঞ্জ নদী। আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদীর নাম হলো অরেঞ্জ। ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন হয়ে আটলান্টিকে পড়েছে অরেঞ্জ নদী। তাহলে অরেঞ্জ নদীর উৎস হলো ড্রাকেন্সবার্গ পর্বত এবং অরেঞ্জ নদীর মোহনা কোথায়? আটলান্টিক মহাসাগর। বেশ কয়েকটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এই অরেঞ্জ নদীতে। জলসেচের উদ্দেশ্যে প্রায় 29টা জলাধার তৈরি করা হয়েছে, জলাধার বা বাঁধ তৈরি করা হয়েছে অরেঞ্জ নদীতে। কতগুলো? প্রায় 29টা। এই যে অনেকগুলো বাঁধ তৈরি করা, অনেক উদ্দেশ্যকে সামনে রেখে যখন বাঁধ তৈরি করা হয় তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা, যেটা আমরা এই অধ্যায়েরই পরবর্তী পৃষ্ঠার দিকে পাবো। তো আমি তোমাদের প্রথম থেকে যেটা বারে বারে বলছি, নদ নদী প্রসঙ্গে আলোচনায় নদীর দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ, নদীর উৎস অর্থাৎ নদী কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, নদীর মোহনা অর্থাৎ নদী কোথায় গিয়ে সাগর বা মহাসাগরের সাথে মিলিত হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, এবং নদীর বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম 5টা নদী সম্পর্কে: নীলনদ, কঙ্গো নদী, নাইজার নদী, জাম্বেজি নদী এবং অরেঞ্জ নদী। এটা তোমরা যে আলোচনাটা এতক্ষণ করলাম সেখান থেকেই এর উত্তরগুলো পেয়ে যাবে। তবুও আমি স্ক্রিনে এর উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে উত্তরগুলি করে নিও। পরবর্তী পৃষ্ঠায় চলে আসছি। এখানে রয়েছে আফ্রিকার জলবায়ু। এবারে আমরা আফ্রিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে জানবো। দেখো এখানে কি বলা হচ্ছে, আফ্রিকার ভূমিরূপের বৈচিত্র্য জানা হলো। তাহলে আফ্রিকার ভূমিরূপ সম্পর্কে আমরা জানলাম, নদ নদী সম্পর্কেও জানা গেল, আফ্রিকার নদ নদী সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এবার জানবো এই মহাদেশের জলবায়ু কেমন। তাহলে আফ্রিকা মহাদেশের জলবায়ু কেমন সেটা সম্পর্কে এবারে আমরা জানবো। দেখো এখানে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে বলা হচ্ছে আফ্রিকা মহাদেশের জলবায়ু আসলে বৈচিত্র্যময়, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। কেন এই বৈচিত্র্যময় জলবায়ু? তার বিভিন্ন কারণ রয়েছে, সেটা আমি তোমাদের নোটস আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা তোমরা সহজভাবে বুঝতে পারো। এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর বিশ্লেষণই আমি করছি। তো আমরা কি জানবো? আমরা জানবো আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি। আসলে আফ্রিকা মহাদেশের জলবায়ু সব জায়গায় সমান নয়, এক এক জায়গায় এক এক রকম। আফ্রিকা মহাদেশের জলবায়ুর এই বৈচিত্র্যের কারণগুলি হলো: 1. অক্ষরেখার অবস্থান। এগুলো তোমরা লিখেও নিতে পারো। অক্ষরেখার অবস্থানের ফলে আফ্রিকার জলবায়ু কেমন হয়? দেখো, নিরক্ষরেখার কাছাকাছি উষ্ণতা বেশি অনুভূত হয়, আর নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া হয় সূর্যের তির্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমে যায়। যেহেতু আফ্রিকার মাঝখান দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত, তাই এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ায় তাপমাত্রা বেশি। গড় বার্ষিক তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু আর্দ্র। 1 নম্বর পয়েন্টে আমরা দেখলাম অক্ষরেখার অবস্থান কি করে জলবায়ুর উপর প্রভাব ফেলে। এবারে আমরা 2 নম্বর পয়েন্টে জানবো সমুদ্র থেকে দূরত্ব। এই সমুদ্র থেকে দূরত্বের কারণেও জলবায়ুর ভিন্নতা দেখা যায়। সেটা কেমন? সমুদ্রের পাশের স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব বেশি বাড়তে বা কমতে দেয় না, অর্থাৎ সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোতে খুব বেশি গরমও হয় না, আবার খুব বেশি ঠান্ডাও হয় না। স্থলভূমি যত সমুদ্র থেকে দূরে হয় সেখানে ঠান্ডা ও গরমের পার্থক্য তত বাড়তে থাকে। তাই আফ্রিকা মহাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। নাতিশীতোষ্ণ কি? না শীত বেশি না উষ্ণতা বেশি। সমুদ্র উপকূল থেকে দূরে দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি হয়। ধরো দেখা গেল দিনে খুব গরম আবার রাতে খুব ঠান্ডা। আফ্রিকার জলবায়ুর আরো একটা বৈচিত্র্যের কারণ হলো সমুদ্র স্রোত।
সমুদ্রের যে বিপুল জলরাশি স্রোতের মতো বয়ে চলে তা হলো সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে আফ্রিকার পূর্ব উপকূল উষ্ণ থাকে, অর্থাৎ এই সমুদ্র স্রোত যখন উষ্ণ হয় তখন উপকূলবর্তী এলাকা উষ্ণ থাকে, যেমন সোমালি স্রোত, মোজাম্বিক স্রোত এগুলো। তারপরে দেখো, শীতল সমুদ্র স্রোতের প্রভাবে উত্তর পশ্চিম আফ্রিকার উপকূল শীতল থাকে, যেমন শীতল ক্যানারি স্রোত। 4 নম্বর পয়েন্টে আসছি, উচ্চতা। উচ্চতার কারণেও জলবায়ুর ভিন্নতা দেখা যায়। সেটা কেমন? উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, তাই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোর মাথায় সারা বছর বরফ জমে থাকে। এগুলোই হলো আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ। এটা যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা এভাবে লিখতে পারো এর উত্তর। তো এতক্ষণ নোটস আকারে যেটা বুঝিয়ে দিলাম সেটাই তোমাদের এই পৃষ্ঠাতে রয়েছে। তোমরা তারপরেও যদি চাও তোমরা পাঠ্য বইটি আরো একটু খুঁটিয়ে পড়ে নিতে পারো। এবারে চলে আসছে 109 নম্বর পৃষ্ঠায়। এখানে ভেবে দেখো অংশে কিছু প্রশ্ন করা হয়েছে, এগুলো তোমরা নিজেদের থেকে ভাববে যে এর উত্তরগুলো তোমরা করতে পারছো কিনা। এবারে আমরা আফ্রিকা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক জানব। দেখো, শুধুমাত্র আফ্রিকা মহাদেশ নয়, বিভিন্ন মহাদেশ বা বিভিন্ন দেশে জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ যে জায়গার জলবায়ু যেমন সেই জায়গায় তেমন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। এখন ধরো আমি উত্তর 24 পরগনায় বাস করি, এখানে আমি যদি একটা পাহাড়ি এলাকার গাছ এনে লাগাই, ধরো আপেল গাছ লাগালাম, তাহলে আপেল গাছটি পাহাড়ি এলাকায় যেমন হবে ঠিক তেমন নিশ্চয়ই এখানে হবে না। তো এক এক জায়গায় মাটির গুণ, ভূমিরূপের গুণ, সেখানকার জলবায়ুর গুণে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। তো এ কারণে জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের একটা সম্পর্ক রয়েছে, যে জায়গার জলবায়ু যেমন সেই জায়গায় তেমন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। তো এই অংশে আমরা আফ্রিকার জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক জানব। এখানে দেখো বলা হচ্ছে, রফিক গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিল, 15 দিন বাড়িতে তালা। ফিরে এসে দেখে টবের গাছগুলো জল না পেয়ে শুকিয়ে কাঠ, অর্থাৎ তাদের বাড়িতে কেউ ছিল না, টবের গাছে জল দেওয়া হয়নি, তাই সমস্ত গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। রফিকের চোখ জলে ভরে এলো। নিজের হাতে গাছগুলো লাগিয়েছিল, শুধু বেঁচে আছে ক্যাকটাস গাছটা। দেখো, ক্যাকটাস গাছ কিন্তু মরেনি। রফিক বুঝলো জলের অভাবেও কিছু গাছ বাঁচে। তাহলে কিছু গাছের খুব অল্প পরিমাণে জল হলেও বা জল না থাকলেও তারা বাঁচে, যেমন ক্যাকটাস গাছ। এবারে আমরা আফ্রিকা মহাদেশের ভিন্ন ভিন্ন জলবায়ু অঞ্চলের ভিন্ন ভিন্ন স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানবো। তোমাদের যদি এভাবে প্রশ্ন করা হয় যে আফ্রিকা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লেখো, তো তোমরা প্রথমে ভূমিকা হিসেবে এইভাবে লিখতে পারো যে আফ্রিকা মহাদেশের জলবায়ু সব জায়গায় সমান নয়। বিশেষ করে তাপমাত্রা আর বৃষ্টিপাতের ওপর গাছপালা জন্মানো, বেড়ে ওঠা নির্ভর করে। এক্ষণে আমরা আফ্রিকা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আলোচনা করব। এভাবে তোমরা শুরু করবে। দেখো, এখানে বলা হচ্ছে তাপমাত্রা, বৃষ্টির পরিমাণ বদলালে গাছপালার ধরন বদলে যায়। তাহলে দেখা যাক আফ্রিকা মহাদেশের কোথায় কেমন গাছপালা জন্মায়। 1 নম্বর পয়েন্ট, এগুলো বইতে যেমন ভাবে দেওয়া রয়েছে তেমন ভাবেই যদি তোমরা একটু মনোযোগ সহকারে পড়তে পারো, এই পয়েন্টগুলো উল্লেখ করে এই পয়েন্টের আন্ডারে যা লেখা আছে সেগুলো নিজেদের মতন করে লিখে দিলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তার জন্য তোমাদের মন দিয়ে পাঠ্য বইটি পড়তে হবে। তো প্রথমেই চলে আসছি নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য। আমরা এর আগেও পড়েছি যে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হয়। দেখো, এখানে সেটাই লেখা রয়েছে, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম থাকে, প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। মোট বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। সরাসরি সূর্য কিরণ আর সারা বছর বৃষ্টিপাতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। কি কি গাছ? মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। এই গাছগুলো হলো এই জঙ্গলের প্রধান গাছ।
পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। দেখো আমাদের এখানে যেমন একটা নির্দিষ্ট ঋতুতে পর্ণমোচী গাছের সমস্ত পাতা ঝরে যায় এবং নতুন করে কচি পাতা জন্মায়, ওখানে কিন্তু নির্দিষ্ট এরকম পাতা ঝরানোর কোনো ঋতু নেই, তাই সারা বছর গাছের সবুজ পাতা দেখা যায়, এই কারণে এর নাম চিরসবুজ গাছের অরণ্য। তারপরে চলে আসছি সাভানা তৃণভূমি। এই পয়েন্টে 2 নম্বর পয়েন্ট, নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে, গরমকালের দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি বছরে 150 সেমির মতো হয়, মরুভূমির দিকে বৃষ্টি কমে 25 সেমির মতো হয়ে যায়। মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম, তার বদলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে। দিগন্ত বিস্তৃত ঘাস জমির মধ্যে একাসিয়া আর বাওবাব জাতীয় গাছ দেখা যায়। এটাই হলো সাভানা তৃণভূমি অঞ্চল, যেখানে লম্বা লম্বা ঘাস, যেদিকে তাকাবে চারিদিকে শুধু লম্বা লম্বা ঘাসের প্রান্তর, তার মাঝে মাঝে কিছু একাসিয়া ও বাওবাব জাতীয় গাছ রয়েছে। এবারে চলে আসছি 3 নম্বর পয়েন্টে। এখানে আমরা ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে জানবো। বলা হচ্ছে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। দেখো গরমকালে সেখানে বৃষ্টি হয় না। পাতায় নরম মোমের আস্তরণ দেখা দেয়। নরম মোমের আস্তরণ কেন দেখা দেয়? দেখো যেখানে গাছপালা মাটি থেকে খুব অল্প পরিমাণে জল পায়, আমরা জানি যে সালোক সংশ্লেষের সময় পাতা থেকে অতিরিক্ত জল গাছ তার পত্ররন্ধ্রের মাধ্যমে বার করে দেয়। তো অতিরিক্ত জল যদি আবার বেরিয়ে যায়, যে অঞ্চলে গাছ খুব অল্প পরিমাণে জল পাচ্ছে তারপরেও যদি আবার পাতা থেকে জল বেরিয়ে যায়, তাহলে সে বাঁচবে কি করে? এই কারণে এই গাছের পাতাগুলোতে নরম মোমের আস্তরণ দেখা দেয়, যাতে পাতা থেকে অতিরিক্ত জল বেরিয়ে যেতে না পারে। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। তাহলে গাছের শিকড় জলের সন্ধান করতে গিয়ে মাটির অনেক গভীরে চলে যায়। কমলা লেবু, আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে। দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল যদি তোমরা পড়ো, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে টক জাতীয় ফলের গাছ বেশি হয়। দেখো এখানে জলপাই পেলে, কমলা লেবু পেলে, আঙুর পেলে। এবারে চলে আসছি 4 নম্বর পয়েন্টে, উষ্ণ মরু উদ্ভিদ। উষ্ণ মরু উদ্ভিদ শুনে বুঝতেই পারছো যে মরুভূমি এলাকা। সাহারা, কালাহারি, নামিব এই মরুভূমিগুলোতে বৃষ্টি হয় না বললেই চলে, অর্থাৎ বৃষ্টি হয় না সেখানে। দিনের তাপমাত্রা ভীষণ বেশি, অর্থাৎ দিনের বেলায় খুব গরম থাকে, রাতের তাপমাত্রা সেই তুলনায় অনেক কম, অর্থাৎ রাত্রিবেলায় অনেক ঠান্ডা পড়ে। কাঁটা গাছ, ঝোপঝাড়, ঘাস দেখা যায় এখানে। গাছগুলো নিজের শরীরে জল ধরে রাখে নানাভাবে, তাই অতি গরমেও গাছগুলো বেঁচে থাকে। মরুভূমির মধ্যে মরুদ্যান দেখা যায়। মরুদ্যান মানে কি? দেখো মরুভূমিতে তো সাধারণত জল দেখা যায় না, তো মরুভূমিতে যদি কোনো জলাশয় থেকে থাকে, তো সেই জলাশয়কে কেন্দ্র করে বিভিন্ন গাছপালা জন্মায় এবং সেখানে জনবসতিও গড়ে ওঠে। তো এই মরুভূমির মাঝে মাঝে জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি বা গাছপালা, একেই বলা হয় মরুদ্যান। মরুদ্যানের ধারে খেজুর, তাল জাতীয় গাছের সারি চোখে পড়ে। উষ্ণ মরু অঞ্চলের উদ্ভিদ সম্পর্কে লিখতে দিলেই তোমরা চোখ বুজে লিখে দেবে খেজুর, তাল, তারপরে ফণিমনসা, এই ধরনের কাঁটা জাতীয় গাছ। এবারে চলে আসছি 5 নম্বর পয়েন্টে। এখানে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড। নাতিশীতোষ্ণ অর্থাৎ যেখানে খুব বেশি শীতও নয় আবার খুব বেশি উষ্ণতাও নয়, সে অঞ্চলের তৃণভূমি বা ভেল্ড। আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে, গরমকালে মোটামুটি গরম। শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি, অর্থাৎ শীতকালে ঠান্ডা থাকে আবার গরমকালে গরম থাকে। এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয়। উঁচু পাহাড়ের ঢালে পপলার, উইলো এইসব গাছ দেখা যায়। সমভূমি এলাকায়
ছোট খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমিকে বলে ভেল্ট। এবারে চলে আসছি 6 নম্বর পয়েন্টে, মৌসুমী পর্ণমোচী গাছের অরণ্য। দেখো এই পয়েন্টটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। কেন বুঝতে পারবে? কারণ আমরাও মৌসুমী জলবায়ু অঞ্চলে বাস করি। এখানে বলা হচ্ছে যে মৌসুমী পর্ণমোচী গাছের অরণ্য, তাই আমাদের জলবায়ুর সাথে এখানে কিছুটা মিল পাবে। আফ্রিকার একেবারে পূর্ব দিকে আর মাদাগাস্কার দ্বীপে গরমকালে বৃষ্টি হয়, শীতকাল শুষ্ক থাকে, তবে তাপমাত্রা কোনো ঋতুতেই খুব বেশি নয়। শাল ও বাঁশ গাছের বন জঙ্গল দেখা যায়। শীতকালে জলের অভাবে গাছের পাতা ঝরে যায়। এখানেও দেখেছো শীতকালে জলের অভাবে গাছের পাতা ঝরে যায়। এরপরে 7 নম্বর পয়েন্টে রয়েছে পূর্ব উপকূলীয় উষ্ণ নাতিশীতোষ্ণ বা চীন দেশীয় উদ্ভিদ। দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে গরমকালে বেশ গরম আর বৃষ্টিও হয়। চীন দেশের পূর্বাংশে একই জলবায়ু দেখা যায়, তাই এর নাম চীন দেশীয় জলবায়ু। পাতা ঝরা গাছ দেখা যায়, ওক গাছ বেশি চোখে পড়ে। তো তোমাদের পরীক্ষায় যদি বড় প্রশ্ন হিসেবে আসে যে আফ্রিকার জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লেখো, পাঠ্য বইতে কিন্তু 7টা পয়েন্ট রয়েছে, সেখানে তোমরা 4 থেকে 5টা পয়েন্ট লিখবে এবং পয়েন্টের আন্ডারে তোমাদের যতটুকু তথ্য মাথায় থাকবে সেখান থেকে 3 থেকে 4 লাইন করে লিখে দেবে তোমরা প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে। এবারে চলে আসছি 111 নম্বর পৃষ্ঠায়। এখানে দেখো একটা ছক রয়েছে, কোন গাছ কোন জলবায়ু অঞ্চলে জন্মায়। এখানে গাছ বা গাছের ধর্ম রয়েছে কিছু, এবং সেই গাছ বা গাছের ধর্ম কোন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় সেটা তোমাদের লিখতে বলা হচ্ছে। তো এতক্ষণ আমি যেখান থেকে আলোচনা করলাম তার মধ্যেই এর উত্তরগুলো রয়েছে, তবুও আমি স্ক্রিনে উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এখান থেকে দেখে উত্তরগুলো করে নিও। এবারে চলে আসছি তার নিচে, দেখো এখানে কি বলা হচ্ছে, ছোট ছোট কাগজে আফ্রিকার ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। অর্থাৎ এটা একটা খেলা, ছোট ছোট কাগজে তুমি আফ্রিকার কোনো ভূপ্রকৃতি সম্পর্কে লিখলে, কোনো নদী সম্পর্কে লিখলে, কোনো জলবায়ু সম্পর্কে লিখলে, এবং সেগুলো লেখার পর কি করতে হবে, যেমন একটা কাগজে লিখলে সাহারা, তারপরে এইরকম আরো টুকরো টুকরো কাগজে নানান ধরনের কিছু লিখবে, কোনো নদী সম্পর্কে লিখবে, নদীর নাম লিখবে, তারপরে কি করবে, সবাই একটা একটা কাগজ ভাঁজ করে ফেলবে এবং সেই কাগজগুলো তুলবে। ধরো তোমার যদি নীলনদ পড়ে তাহলে তুমি নীলনদ সম্পর্কে কিছু বলবে, যতটা জানো ততটা বলবে। তো এটা একটা খেলা এখানে দেওয়া রয়েছে, তোমরা তোমাদের সহপাঠীদের সাথে এই খেলাটা খেলতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর এই অধ্যায়ের পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।